চ্যানেলে সকলকে আবার স্বাগত জানাই। মোল কনসেপ্ট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এই টপিকের উপরে আমি একটা লেকচার অলরেডি আপলোড করেছি ইউটিউবে, বাট সেটা পুরো সিলেবাসটাকে কভার করেনি। তো এই একই হেডিংয়ের উপরে আমি আজকে আমার দ্বিতীয় লেকচারটা আপলোড করতে চাইছি। মন দিয়ে শুনবে। আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা আবার শুরু করব। তোমরা আগের দিন আশা করছি মূল কনসেপ্টের ক্লাসটা বুঝতে পেরেছো এবং মূল সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে, এটা আমি আশা করি। আচ্ছা, মূল সংখ্যার এই ধারণা থেকে আমরা একটি পরমাণু বা একটি অণুর প্রকৃত ভর নির্ণয় করতে পারবো। যেমন দেখো, তোমরা জানো যে 1 গ্রাম অণু বা 1 মোল, 1 গ্রাম অণু বা 1 মোল যে কোনো পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। আবার 1 গ্রাম পরমাণু বা 1 মোল যে কোনো মৌলিক পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। তাহলে 1 গ্রাম অণু বা 1 মোল পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, আর 1 গ্রাম পরমাণু বা 1 মোল পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। 1 গ্রাম অণু বা 1 মোল কাকে বলা হয় না, তার গ্রাম আণবিক ওজন। গ্রাম আণবিক ওজনকেই বলা হয় 1 গ্রাম অণু বা 1 মোল। ঠিক একই রকম ভাবে গ্রাম পারমাণবিক ওজনকে আমরা বলি 1 গ্রাম পরমাণু বা 1 মোল। তাহলে আমরা অণু বা পরমাণুর প্রকৃত ভরকে কি করে নির্ণয় করব? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে কার্বন 12 এর গ্রাম পারমাণবিক ভর 12 গ্রাম। তাহলে 12 গ্রাম কার্বন 12 মানে 1 গ্রাম পরমাণু বা 1 মোল, মানে এতে অ্যাভোগাড্রো সংখ্যক C12 পরমাণু আছে। তাহলে 12 গ্রাম কার্বন 12 পরমাণুতে অ্যাভোগাড্রো সংখ্যক C12 পরমাণু আছে। একটি পরমাণুর ভর এত ক্ষুদ্র যে সেটাকে গ্রামে মেজার করা বা গ্রামে মেজার করার পর, গ্রামে পরিমাপ করার পর সে সম্পর্কে আইডিয়া করা যে ব্যাপারটা কতটা কম একটু মুশকিল। এই জন্য অণু বা পরমাণুর ভরকে ডিনোট করার জন্য আমরা নতুন একটা এককে অবতারণা করেছি, যেটাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট বা এএমইউ। বর্তমানে এএমইউ কে ইউও বলে, শুধু ইউ মিন্স ইউনিফাইড মাস। দেখা যাক এএমইউটা কি। তাহলে 6.022 into 10 to the power 23 এতটি C12 পরমাণুর ভর সমান 12 গ্রাম। কারণ 12 গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। তাহলে একটি C12 পরমাণুর ভর সমান 12/6.022 into 10 to the power 23 গ্রাম। এখন পারমাণবিক ভর একক কাকে বলে? তাহলে এটা আমার থাকলো। পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট। এটা ডেফিনেশন কি না,
অণু বা পরমাণুর প্রকৃত ভরকে যে এককে প্রকাশ করা হয় তাকেই পারমাণবিক ভর একক বলে। তাহলে অণু বা পরমাণুর প্রকৃত ভরকে যে এককে প্রকাশ করা হয় তাকেই পারমাণবিক ভর একক বলে। তাহলে 1 AMU বা 1 পারমাণবিক ভর একক বা 1 ইউ মানে হচ্ছে ইউনিফাইড মাস সমান কত না 1/12 ইন্টু একটি C12 পরমাণুর প্রকৃত ভর। 1/12 ইন্টু একটি C12 পরমাণুর প্রকৃত ভর। এবার দেখো একটি C12 পরমাণুর ভর কত বেরিয়েছে এটা। তাহলে 1 AMU সমান 1/12 ইন্টু দিস। তাহলে কি দাঁড়াবে? তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম না 1 AMU বা 1 U is equal to 1/12 into 12 by 6.022 into 10 to the power 23 গ্রাম is equal to ক্যালকুলেশনটা করলে দাঁড়াবে 1.66 into 10 to the power minus 24 গ্রাম। তাহলে এটা অত্যন্ত ক্ষুদ্র একটা পরিমাণ 10 to the power minus 24 very small amount। তাহলে এই অ্যামাউন্টটা দেখে একটা পরমাণুর প্রকৃত ভর কত কম সেটা আইডিয়া করা একটু মুশকিল। তাহলে আমরা যদি বলি 1 AMU, এটা যদি বলি 1 AMU, আমাদের যদি বলা হয় কোনো সংখ্যা 10 into 10.5 into 10 to the power minus 29, সেটা সম্পর্কে যত সহজে আমরা বুঝতে পারবো যদি তার মানটা বলে 4 বা 5 বা পূর্ণ সংখ্যা, যে নাম্বারগুলো আমরা হ্যাবিচুয়েটেড সেরকম নাম্বার বললে আমরা খুব সহজে তুলনাটা করতে পারবো, একটা আইডিয়া করতে পারবো। তাহলে এই গেল। তাহলে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর তাহলে কি দাঁড়াবে না একটি C12 পরমাণুর প্রকৃত ভর, C12 পরমাণুর প্রকৃত ভর কত ছিল না 12 by 6.022 into 10 to the power 23 is equal to 12 into 1 by 6.022 into 10 to the power 23, এটা মানে 1 AMU, that is 12 into 1.66 10 to the power minus 24 gram, this is 1 AMU, so 12 AMU। তাহলে একটি C12 পরমাণুর প্রকৃত ভর দাঁড়ালো 12 AMU, অর্থাৎ তার পারমাণবিক ভরকে 1 AMU দিয়ে মাল্টিপ্লাই করলেই একটি পরমাণুর প্রকৃত ভর পাওয়া যাবে। আমাদের এত বড় ক্যালকুলেশন করতে হবে না, আমরা ডিরেক্ট বলে দিতে পারবো। পারমাণবিক ভর জানলেই কোনো পরমাণুর কোনো একটি মৌলের পরমাণুর প্রকৃত ভর কত আমরা ডিরেক্ট বলে দিতে পারবো। যেমন আমি একটা এক্সাম্পল করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে না। অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে গ্রাম পারমাণবিক ভর 16 গ্রাম, আর এই 16 গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 6.022 into 10 to the power 23 এতটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর সমান 16 গ্রাম। তাহলে একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর সমান 16 by 6.022 into 10 to the power 23 গ্রাম is equal to 16 into 1 by 6.022 into 10 to the power 23 gram is equal to 16 into 1.66 into 10 to the power minus 24 gram. This is 1 AMU.
This is 1 AMU. So we can say 16 AMU. তাহলে কি দাঁড়ালো? পারমাণবিক ভরকে 1 AMU দিয়ে মাল্টিপ্লাই করলেই একটি পরমাণুর প্রকৃত ভর পেয়ে যাব। ঠিক একই রকম ভাবে আমরা অণুর প্রকৃত ভরও একই রকম নিয়মে পেয়ে যাব। তাহলে আমরা এখানে আরেক কয়েকটা এক্সাম্পল দিই। তাহলে একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত হবে? না 14 AMU is equal to 14 into 1.66 into 10 to the minus 24 গ্রাম, যদি গ্রামে বের করতে চাই। একটি সালফার পরমাণুর প্রকৃত ভর 32 AMU, কারণ সালফারের পারমাণবিক ওজন 32। একটি সোডিয়াম পরমাণুর প্রকৃত ভর 23 AMU, এটসেট্রা এটসেট্রা। ঠিক একই রকম ভাবে আমরা যদি অণুর ক্ষেত্রে যাই, অক্সিজেন অণু, তার আণবিক ওজন 32 গ্রাম, তাতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণুর প্রকৃত ভর সমান 32 গ্রাম। তাহলে একটি অক্সিজেন অণুর প্রকৃত ভর 32 বাই এত গ্রাম সমান 32 ইন্টু 1 বাই এত গ্রাম সমান 32 ইন্টু এত গ্রাম মানে 1 AMU, সো 32 AMU। তাহলে অণুর প্রকৃত ভর বের করার জন্য আমরা একই প্রসেস অ্যাপ্লাই করব, অর্থাৎ অণুর আণবিক ওজনকে 1 AMU দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা তার প্রকৃত অণুর ভর পেয়ে যাব। তাহলে এই সেম কনসেপ্টে আমরা কি লিখতে পারি? না একটি কার্বন ডাইঅক্সাইড অণুর প্রকৃত ভর সমান 44 AMU। গ্রামে বের করতে চাইলে AMU এর মান দিয়ে গুণ করে দেবো, দ্যাট ইজ 44 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। একটি সালফার ডাইঅক্সাইড অণুর প্রকৃত ভর 64 AMU। একটি H2SO4 অণুর প্রকৃত ভর 98 AMU। এই 98, 64, 44 এগুলো হচ্ছে এই অণুগুলোর আণবিক ওজন। তাহলে আমাদের এই রিগোরাস ক্যালকুলেশন যাওয়ার দরকার নেই। যদি বলে একটি HCl অণুর প্রকৃত ভর বলো, তাহলে HCl আণবিক ওজন 36.5, তাহলে 36.5 AMU, that is 36.5 into 1.66 into 10 to the power minus 24 গ্রাম। খুব সহজ ব্যাপার। এখানে একটা কথা খুব ভালো করে বুঝে নিতে হবে, পারমাণবিক ভর আর একটি পরমাণুর প্রকৃত ভর দুটো কথা কিন্তু আলাদা। পারমাণবিক ভর আর একটি পরমাণুর প্রকৃত ভর এই কথা দুটো কিন্তু সেম নয়। কেন সেম না? অক্সিজেনের পারমাণবিক ভর 16 আর একটি পরমাণুর প্রকৃত ভর 16 AMU, বা কার্বনের পারমাণবিক ভর 12, এটা 12 AMU। তো তোমরা বলবে যে স্যার এখানে তো শুধু একক নেই, এখানে একটা একক আছে, তা তো সেম ব্যাপার। ব্যাপারটা তা নয়। পারমাণবিক ভর মানে কি না, কোনো মৌলের একটি পরমাণু একটি C12 পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী তাকে বলা হয় তার পারমাণবিক ভর। মানে অক্সিজেনের পারমাণবিক ভর 16 মানে অক্সিজেনের একটি পরমাণু একটি C12 পরমাণুর ভরের 1/12 তুলনায় 16 গুণ ভারী। আর অক্সিজেন পরমাণুর একটি পরমাণুর প্রকৃত ভর 16 AMU, মানে একটি অক্সিজেন পরমাণু এক্স্যাক্টলি 16 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম ভারী। ব্যাপারটা কিরকম না, মনে করা যাক একটি লোকের ওজন 100 কেজি, আরেকটি বাচ্চার ওজন 20 কেজি। তাহলে আমি বললাম যে ওই লোকটি ওই বাচ্চাটির তুলনায় 5 গুণ বেশি ভারী। এর 100 কেজি, এ 20 কেজি, তাহলে 5 গুণ বেশি ভারী। তাহলে এটা একটা তুলনামূলক সংখ্যা। এই সংখ্যা দিয়ে লোকটার প্রকৃত ওজনকে বোঝানো গেল না। লোকটি বাচ্চাটির তুলনায় 5 গুণ বেশি ভারী।
কিন্তু লোকটির প্রকৃত ভর কত না 100 কেজি। সো তুলনামূলক একটা সংখ্যা সেটা হচ্ছে পারমাণবিক ভর, আর প্রকৃত ভর যেটা তার এক্সাক্ট মাসকে ডিফাইন করবে। তাহলে এই দুটো কিন্তু সেম রাশি নয়। হ্যাঁ, এটা সাহায্য নিয়ে আমরা এটা বের করছি, বাট এই দুটো কিন্তু সেম মিনিং এ ব্যবহার করা হয় না বা ব্যবহার করবে না। হলো, তাহলে এই মানে এইটুকু আমাদের বোঝা গেল যে একটি পরমাণু বা একটি অণুর প্রকৃত ভর আমরা কি করে বের করব, এবং সেটা তার পারমাণবিক ভর আর পরমাণুর প্রকৃত ভর সমান নয়। একই রকম ভাবে আণবিক ভর এবং একটি অণুর প্রকৃত ভরও কখনোই সমান নয়। এটা বোঝা গেছে তোমাদের। এরপর আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস না। মৌলের তুল্যাঙ্ক ভার হয়, মূলকের তুল্যাঙ্ক ভার হয়, অ্যাসিডের তুল্যাঙ্ক ভার হয়, ক্ষারকের তুল্যাঙ্ক ভার হয়, আবার লবণের তুল্যাঙ্ক ভার হয়। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার 1 নাম্বার, মৌলের তুল্যাঙ্ক ভার। মৌলের তুল্যাঙ্ক ভার যদি আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট ই হিসাবে ইউজ করি, তাহলে ই ইজ ইকুয়াল টু এ বাই ভি, যেখানে এ সমান হচ্ছে অ্যাটমিক ওয়েট মানে পারমাণবিক ভর, আর ভি সমান হচ্ছে ভ্যালেন্সি বা যোজ্যতা। তুল্যাঙ্ক ভার কাকে বলে? তুল্যাঙ্ক ভার মানে হচ্ছে যে কোন মৌলের যত ভাগ, 1 ভাগ বা এক্স্যাক্টলি বললে 1.008 ভাগ, এত ভাগ হাইড্রোজেন বা 35.5 ভাগ ক্লোরিন বা 8 ভাগ অক্সিজেন। কোন মৌলের যত ভাগ, এই ভাগ হাইড্রোজেন অথবা ক্লোরিন অথবা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, বা এই পরিমাণ হাইড্রোজেন ক্লোরিন বা অক্সিজেনকে অপসারিত করে কোনো যৌগ থেকে, তত ভাগকে বলা হবে ওই মৌলের তুল্যাঙ্ক ভাগ। মানে কি, এই মৌলের মানে এত ভাগের সঙ্গে যত ভাগ মৌল যুক্ত হয়, যত ভাগ কোন মৌল, যে মৌলের তুল্যাঙ্ক ভাগ আমরা বের করতে চাইছি, যত ভাগ কোন মৌল যুক্ত হয়, বা আর লিখছি না আমি, যত ভাগ কোন মৌল এই পরিমাণ হাইড্রোজেন বা ক্লোরিন বা অক্সিজেনকে কোনো যৌগ থেকে অপসারিত করে, তাকেই বলা হয় তার তুল্যাঙ্ক। ব্যাপারটা কিরকম, আমরা এক্সাম্পল নিই। মিথেন, মিথেনের কার্বনের ওজন কত 12 গ্রাম, হাইড্রোজেন কত রাফলি বললে 4 গ্রাম। তাহলে 4 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলো 12 গ্রাম কার্বন। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলো 3 গ্রাম কার্বন। তাহলে কার্বনের তুল্যাঙ্ক ভার 3। তাহলে কার্বনের তুল্যাঙ্ক ভার 3, 1 গ্রাম বা 1 ভাগ, বা এটাকে রাফলি আমরা 1 ধরে নিই। তাহলে 1 ভাগ হাইড্রোজেনের সঙ্গে যত ভাগ কোনো মৌল যুক্ত হবে তাকেই বলা হবে তার তুল্যাঙ্ক ভার। তাহলে কার্বনের তুল্যাঙ্ক ভার 3। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কার্বন ইজ ইকুয়াল টু 3। এর কোনো একক নেই, গ্রাম তুল্যাঙ্ক ভার বললে 3 গ্রাম হবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি অন্য একটা জায়গায় যাই, ধরো আমি যদি এই ফর্মুলায় বসাতাম তাহলে হতো কিনা, কার্বনের তুল্যাঙ্ক ভার বের করতে চাইছি, তাহলে ই অফ সি ইজ ইকুয়াল টু কার্বনের পারমাণবিক ওজন কত 12, কার্বনের যোজ্যতা কত 4, সো 3 বেরোবে। তাহলে আমরা ফর্মুলা দিয়ে করবো, এত বড় জটিল মানে সংজ্ঞা মনে রাখার দরকার নেই। আরেকটা এক্সাম্পল আমি দিই, ধরো আমি বললাম PCl5, এই যৌগে ফসফরাসের তুল্যাঙ্ক ভাবে করতে হবে। তাহলে 35.5 ইন্টু 5, এত গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় 31 গ্রাম ফসফরাস। ফসফরাসের পারমাণবিক ওজন 31। তাহলে 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে কত 31/5 গ্রাম ফসফরাস। তাহলে এত গ্রাম ক্লোরিনের সঙ্গে যত গ্রাম কোনো মৌল যুক্ত হয় তাকেই বলা হবে ওই মৌলের তুল্যাঙ্ক ভার। সো ফসফরাসের তুল্যাঙ্ক ভার 31/5, that is E of P is equal to 31/5। আমরা যদি ফর্মুলায় বসাই তাহলে কি হবে দেখো, E of P is equal to, ওটার পারমাণবিক ওজন 31 আর যোজ্যতা PCl5 যোগে 5, এই যোগে PCl5 যোগে ফসফরাসের যোজ্যতা 5, সো 31/5, সেম ভ্যালু এসছে। আচ্ছা, অপসারণের ব্যাপারটা কি? অপসারণের ব্যাপারটা হচ্ছে এরকম যে সাপোজ একটা ইকুয়েশন আমি লিখলাম না
Zn plus H2SO4 is equal to ZnSO4 plus H2। তাহলে 65 গ্রাম জিঙ্ক 2 গ্রাম হাইড্রোজেনকে অপসারিত করলো। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন অপসারিত হয় 65 গ্রাম জিঙ্ক দ্বারা। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন অপসারিত হবে 65/2 এত গ্রাম জিঙ্ক দ্বারা। সো জিঙ্কের তুল্যাঙ্ক ভার is equal to 65/2, that is 32.5। আমরা ফর্মুলা করতে পারতাম E of Zn is equal to পারমাণবিক ওজন 65 আর এই জিঙ্কের যোজ্যতা 2, সো 65/2, that is 32.5, একই ভ্যালু হবে। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার আমরা খুব সহজে বের করব যে মৌলের পারমাণবিক ওজনকে তার যোজ্যতা দিয়ে ভাগ করলেই তুল্যাঙ্ক ভার পাওয়া যাবে। পারমাণবিক ওজনকে যোজ্যতা দিয়ে ভাগ করলেই তুল্যাঙ্ক ভার পাওয়া যাবে। এবার আমরা ঝটপট করে, আচ্ছা তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই, গ্রাম তুল্যাঙ্ক ভার বললে আমরা একক বের করব। গ্রাম তুল্যাঙ্ক একক হচ্ছে গ্রাম। মূলকের তুল্যাঙ্ক ভার কাকে বলবো? মূলকের তুল্যাঙ্ক ভার ইকুইভ্যালেন্ট ওয়েট অফ র্যাডিক্যাল। মূলকের তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু মূলকের ফর্মুলা ওজন। এই ফর্মুলাগুলো তোমরা লিখে রাখবে ভালো করে বা মুখস্থ করবে। মূলকের ফর্মুলা ভর বাই মূলকের চার্জ, পজিটিভ বা নেগেটিভ। মূলক কাদেরকে বলা হয় না NH4 প্লাস CO3 2 মাইনাস SO4 2 মাইনাস OH মাইনাস, এগুলো সব হচ্ছে মূলক। তাহলে আমি যদি অ্যামোনিয়াম আয়নের বা অ্যামোনিয়াম মূলকের তুল্যাঙ্ক ভার বের করতে চাই তাহলে কি হবে না নাইট্রোজেন 14 প্লাস 4টে হাইড্রোজেন 4 বাই চার্জ হচ্ছে 1, একটা পজিটিভ চার্জ আছে। সো E of ammonia is equal to 18, same as E of carbonate is equal to carbon 12 plus 3 into 16, that is 48 by 2 because it charge to 2 minus, so 60/2, that is 30। তাহলে কার্বনেট মূলকের তুল্যাঙ্ক ভার 30। একই রকম ভাবে সালফেট মূলকের তুল্যাঙ্ক ভার কত? সালফেট মূলকের তুল্যাঙ্ক ভার কত না E of SO4 2 minus is equal to sulfur 32 plus 4 into 16 by 2 minus, তাহলে কত হবে না 96/2, that is 48। খুব ইজি মূলকের তুল্যাঙ্ক ভার বের করা। ফসফেট মূলকের তুল্যাঙ্ক ভার PO4 3 মাইনাস, তাহলে যা ফর্মুলা ভর বের হবে তাকে 3 দিয়ে ভাগ করবে, যা চার্জ থাকবে সেই চার্জ দিয়ে ভাগ করবে। নেক্সট, যৌগের তুল্যাঙ্ক ভারের ক্ষেত্রে অর্থাৎ অ্যাসিড লবণ বা ক্ষার এর তুল্যাঙ্ক ভারের ক্ষেত্রে আমরা একটা নতুন টার্ম ব্যবহার করব। ধরো একটা যৌগ AXBY, এ যদি আয়নিত হয় কি তৈরি করবে না XAY প্লাস প্লাস YBX মাইনাস, XAY প্লাস প্লাস YBX মাইনাস, অর্থাৎ পরমাণু সংখ্যা সামনে গেল, যোজ্যতা পাওয়ারে গেল। বি এর পরমাণু সংখ্যা Y সামনে গেল, বি এর যোজ্যতা X পাওয়ারে গেছে। তাহলে ধরো CA3PO4 হোল 2, এইটা কি হবে পরমাণু সংখ্যা 3 সামনে গেল, ক্যালসিয়াম যোজ্যতা কত 2 প্লাস। সেম অ্যাজ ফসফেটের সংখ্যা 2, PO4 এর যোজ্যতা 3, দ্যাট ইজ 3 মাইনাস। এভাবে আয়নিত হবে। ধরো আমি যদি বলি HCl, তাহলে এর 1 তাহলে 1 তো আর লিখতে হয় না, তাহলে H প্লাস Cl মাইনাস। ঠিক একই রকম ভাবে যদি আমি বলি যে AlOH হোল 3, অ্যালুমিনিয়ামের সংখ্যা 1, কিছু লিখতে হচ্ছে না, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 প্লাস, OH এর সংখ্যা 3 লিখলাম, OH এর যোজ্যতা কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে 3OH মাইনাস। তা যে কোনো একটা যৌগকে আমরা আয়নিত করলে এই ফর্মুলা মেনে আমরা আয়নিত করতে পারি। এখন এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে গেল, ক্যাটায়নের টোটাল চার্জ দ্যাট ইজ 3 into 2 প্লাস কত 6, অ্যানায়নের টোটাল চার্জ 2 into 3 minus 6, তাহলে ক্যাটায়নের টোটাল চার্জ উইল অলওয়েজ বি ইকুয়াল টু অ্যানায়নের টোটাল চার্জ হবে।
এই যে ক্যাটায়নের টোটাল চার্জ বা অ্যানায়নের টোটাল চার্জ এগুলোকে আমরা বলছি এন ফ্যাক্টর। এন ফ্যাক্টর, তাহলে এন ফ্যাক্টর মানে কি? এন ফ্যাক্টর মানে হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ বা অ্যানায়নের মোট চার্জ। এন ফ্যাক্টর, এন ফ্যাক্টর সমান ক্যাটায়নের বা অ্যানায়নের মোট চার্জ। মানে কি? ক্যাটায়নের সংখ্যা, ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা ইনটু তাদের চার্জ করলেই ক্যাটায়ন বা অ্যানায়নের মোট চার্জ পাওয়া যাবে। এটাকে আমরা বলি এন ফ্যাক্টর। এটাকে অনেক সময় জেড দিয়েও ডিনোট করা হয়। এন ফ্যাক্টর বা জেড এটা দিয়েও ডিনোট করা হয়। তাহলে অ্যাসিড বা ক্ষার বা লবণের তুল্যাঙ্ক কি করে বের করবো? লিখে দিলাম আমি না, যৌগের তুল্যাঙ্ক ভার, ধরো অ্যাসিডের তুল্যাঙ্ক ভার, অ্যাসিডের তুল্যাঙ্ক ভার সমান অ্যাসিডের আণবিক ওজন বাই এন ফ্যাক্টর। অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টরের মান হবে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। তাহলে না মলিকিউলার ওয়েট বাই ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি। আমি এক্সাম্পল দেব। নেক্সট, ক্ষারকের তুল্যাঙ্ক ভার সমান একই রকম ভাবে ক্ষারকের আণবিক ওজন বাই এন ফ্যাক্টর। মানে না ক্ষারকের আণবিক ওজন বাই অ্যাসিডিটি বা অম্লগ্রাহিতা। ঠিক একইভাবে লবণের তুল্যাঙ্ক ভার লবণ যেহেতু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎজয়ী যৌগ, তাই লবণের ক্ষেত্রে আমরা বলবো লবণের ফর্মুলা ওজন, ফর্মুলা ভর, অর্থাৎ ফর্মুলা থেকে যেটা পাবো আণবিক ওজনটাও ফর্মুলা ভর, আগের দিন বলেছি আমরা, বাই এন ফ্যাক্টর। এই তিনটে ফর্মুলা ভালো করে দেখে নাও। তাহলে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার সমান অ্যাসিডের আণবিক ওজন বাই এন ফ্যাক্টর, ক্ষারকের তুল্যাঙ্ক ভার সমান ক্ষারকের আণবিক ওজন বাই এন ফ্যাক্টর, আর লবণের তুল্যাঙ্ক ভার সমান লবণের ফর্মুলা ওজন বাই এন ফ্যাক্টর। তাহলে এখান থেকে আমরা কি করে অ্যাসিড বা ক্ষার বা লবণের তুল্যাঙ্ক ভার বের করবো দেখা যাক। কি করে বের করবো আমি দুটো তিনটে করে এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো। না E of H2SO4 সমান H2SO4 আণবিক ওজন 98 বাই N ফ্যাক্টর 2। কি করে N ফ্যাক্টর বের করবো? না H2SO4 কে আয়নিত করো, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে ক্যাটায়নের সংখ্যা কত? 2, যোজ্যতা বা চার্জ 1, তাহলে 2 ইনটু 1 মানে 2, তা 2 দিয়ে ভাগ করবো। বা এমনও ভাবতে পারি যে H2SO4 প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন দুটো আছে, তাহলে ক্ষারগ্রাহিতা 2, H2SO4 এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন সংখ্যা মানেই ক্ষারগ্রাহিতা, তাহলে H2SO4 এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন সংখ্যা 2, ক্ষারগ্রাহিতা 2, তাহলে আণবিক ওজন বাই ক্ষারগ্রাহিতা বা আণবিক ওজন বাই এন ফ্যাক্টর, তাহলে 49। ঠিক একই রকম ভাবে E of H3PO4 সমান এটাও 98/3, এটা আণবিক ওজন 98 বেরোবে। দেখো H3PO4 এ প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন 3টে, ক্ষারগ্রাহিতা 3 দিয়ে ভাগ করলাম। বা যদি আমরা এটাকে আয়নিত করি তাহলে 3H প্লাস প্লাস PO4 3 মাইনাস, তাহলে ক্যাটায়নের সংখ্যা 3, ক্যাটায়নের ইনটু ক্যাটায়নের চার্জ 1 বা ক্যাটায়নের মোট চার্জ 3 দিয়ে ভাগ করলাম। ঠিক একই রকম ভাবে E of HNO3 is equal to 63 14 প্লাস 348 হ্যাঁ 63 বাই 1, কারণ এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন 1 বা ক্যাটায়নের মোট চার্জ বা অ্যানায়নের মোট চার্জ 1।
ঠিক একরকম আমরা যদি ক্ষারকের ক্ষেত্রে যাই, না ই অফ NaOH ইজ ইকুয়াল টু 40/1। 40/1 কি করে পাবো? না এখান থেকে Na প্লাস পাবো, OH মাইনাস পাবো, তাহলে ক্যাটায়নের মোট চার্জ 1 বা অ্যানায়নের মোট চার্জ 1 বা ক্যাটায়নের অম্লগ্রাহিতা অর্থাৎ OH গ্রুপের সংখ্যা 1। সেম অ্যাজ ই অফ LOH হোল 3 কি পাবো বলো? অ্যালুমিনিয়াম 27 আর 3 ইন্টু 17 OH গ্রুপের মান 17 বাই 3 ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে, কারণ OH গ্রুপের সংখ্যা 3, তাহলে অম্লগ্রাহিতা 3, বা আমি যদি আয়নিত করি তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস, এটা যদি আয়নিত করে কি হবে? অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3 OH মাইনাস ক্যাটায়নের মোট চার্জও 3, অ্যানায়নের মোট চার্জও 3 ইন্টু 1 3, যে কোনো একটা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। যদি আমরা লবণের ক্ষেত্রে যাই, ধরো লবণের ক্ষেত্রে যদি যাই তাহলে কি হবে? বলা গেল যে ই অফ NaCl সমান কি হবে? না 58.5/1, কারণ NaCl যদি আয়নিত হয় তাহলে Na প্লাস তৈরি করবে এবং Cl মাইনাস তৈরি করবে, ক্যাটায়নের মোট চার্জ 1, অ্যানায়নের মোট চার্জ 1। ঠিক একই রকম ভাবে যদি বলি ই অফ Ca3PO4 হোল 2, এটা জটিল লবণ নিলাম, মানে বড় সংকেত, এটা জটিল লবণ নয় বাট বড় সংকেত, তাহলে কি হবে? না ক্যালসিয়াম 3 ইন্টু 40 প্লাস ফসফেট দুটো আছে তাহলে 2 ইন্টু 31 প্লাস অক্সিজেন 8টা আছে তাহলে 8 ইন্টু 16 বাই 6 হবে। কেন না ক্যালসিয়াম ফসফেট একটু আগে আমি এটা ভাঙা দেখিয়েছি, এটা ভাঙলে হবে 3Ca2 প্লাস প্লাস 2PO4 3 মাইনাস, তাহলে ক্যাটায়নের মোট চার্জ কত? 3 ইন্টু 2 6, তাহলে এন ফ্যাক্টরের মান কত? 6। তাহলে আমরা এইভাবে অ্যাসিডের তুল্যাঙ্ক ভাগ, ক্ষারকের তুল্যাঙ্ক ভাগ, লবণের তুল্যাঙ্ক ভাগ বের করতে পারবো। ঠিক একই রকম ভাবে জারক বা বিজারকের তুল্যাঙ্ক ভাগ, জারক বা বিজারকের তুল্যাঙ্ক ভাগ সমান জারক বা বিজারকের আণবিক ওজন, জারক বা বিজারকের আণবিক ভর বাই জারণ বা বিজারণের, এটা অ্যাকচুয়ালি বিজারণ বা জারণে হবে, বিজারণ বা জারণে অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা। অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা আরো ভালো করে পাওয়া যেতে পারে যখন তোমরা জারণ সংখ্যা শিখে যাবে। তাহলে আমি একটা বলি আগে, জারক বা বিজারকের তুল্যাঙ্ক ভাগ সমান জারক বা বিজারকের আণবিক ভর বাই বিজারণ বা জারণে, কারণ যে জারক তার বিজারণ হয় আর যে বিজারক তার জারণ হয়, বিজারণ বা জারণে অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। আর যখন তোমরা জারণ সংখ্যা শিখে যাবে, জারক বা বিজারকের তুল্যাঙ্ক ভাগ সমান লিখতে পারবো জারক বা বিজারকের আণবিক ভর বাই জারণ সংখ্যার পরিবর্তন। জারণ সংখ্যা শিখে গেলে পারবে করতে। একটা এক্সাম্পল আমি দিই, জারক বা বিজারকের তুল্যাঙ্ক ভাগ কি করে বের করবো আমরা? না সাপোজ Cu প্লাস H2SO4, আচ্ছা Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। এখানে জিঙ্কের জারণ হয়েছে আর হাইড্রোজেনের বিজারণ হয়েছে, তাহলে জিঙ্কটা হচ্ছে আমার বিজারক। জিঙ্ক থেকে কি হয়েছে না দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস আয়ন তৈরি করেছে। তাহলে জিঙ্কের তুল্যাঙ্ক ভাগ কত হবে? জিঙ্ক এখানে বিজারক, তাহলে জিঙ্কের তুল্যাঙ্ক ভাগ সমান জিঙ্কের আণবিক ওজন বা পারমাণবিক ওজন 65 বাই অংশগ্রহণের ওজন 2 সো 32.2। এভাবে আমরা বের করতে পারবো। তাহলে তুল্যাঙ্ক ভাগ হলো। এর পরের ক্লাসে আমরা নরমালিটি, মোলারিটি দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করার দুটো পদ্ধতি, নরমালিটি এবং মোলারিটি খুব ইম্পর্টেন্ট, মোলারিটিও মোটামুটি ইম্পর্টেন্ট। তার নরমালিটি মোলারিটি সমীকরণ দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করার জন্য এগুলো পড়বো, এবং তার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পড়বো যেটা তোমাদের
কম্পিটিটিভ এক্সামে খুব আসে, সেটা লিমিটিং রিএজেন্ট। হোয়াট ইজ লিমিটিং রিএজেন্ট, লিমিটিং রিএজেন্ট কি, তার অ্যাপ্লিকেশন কি, এই সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া আমরা পরের দিন নেব। শুধু একটা কথা বলে রাখি, তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই, তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই, কিন্তু গ্রাম তুল্যাঙ্ক ভারের একক আছে। যেমন ধরো আমি যদি একই রকম ভাবে আমরা পারমাণবিক ভারের কথা বলেছিলাম, তুল্যাঙ্ক ভার, আর এখানে লিখছি আমি গ্রাম তুল্যাঙ্ক ভার। ধরো অক্সিজেন তুল্যাঙ্ক ভার 8, গ্রাম তুল্যাঙ্ক ভার 8 গ্রাম। হাইড্রোজেন তুল্যাঙ্ক ভার 1, গ্রাম তুল্যাঙ্ক ভার 1 গ্রাম। ক্লোরিন 35.5 গ্রাম। জিঙ্ক এখনই দেখলে যে 32.5 গ্রাম ইত্যাদি। এখন এই কোনো মৌলের বা মূলকের বা অ্যাসিড ক্ষারকের তুল্যাঙ্ক ভার যত, যেমন ধরো H2SO4, H2SO4 এর তুল্যাঙ্ক ভার 49, এখানে যে 49 গ্রাম। মৌল যৌগ বা অ্যাসিড ক্ষারক লবণ এদের গ্রাম তুল্যাঙ্ক ভারের মান যত, তাকেই বলা হবে 1 গ্রাম তুল্যাঙ্ক। যেমন ভাবে আণবিক ওজনের মান যত, তাকে আমরা বলতাম 1 গ্রাম অণু। পারমাণবিক ওজনের মান যত, তাকে আমরা বলতাম 1 গ্রাম পরমাণু। ঠিক তাহলে এদেরকে আমরা বলবো 1 গ্রাম তুল্যাঙ্ক, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, 1 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক অক্সিজেন মানে 8 গ্রাম, 1 গ্রাম তুল্যাঙ্ক ক্লোরিন মানে 35.5 গ্রাম, 1 গ্রাম তুল্যাঙ্ক হাইড্রোজেন মানে 1 গ্রাম বা এক্স্যাক্টলি বললে 1.008 গ্রাম, 1 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 বললে 49 গ্রাম, 1 গ্রাম তুল্যাঙ্ক HCl বললে 36.5 গ্রাম, 1 গ্রাম তুল্যাঙ্ক HNO3 বললে 63 গ্রাম, 1 গ্রাম তুল্যাঙ্ক NaOH বললে 40 গ্রাম। অর্থাৎ কোনো মৌল বা যৌগের গ্রাম তুল্যাঙ্ক ভারের মান যত, সেই পরিমাণটাকে ওই মৌল বা যৌগের 1 গ্রাম তুল্যাঙ্ক বলে। সেম অ্যাজ কোনো মৌল বা যৌগের আণবিক ওজন যত, সেই পরিমাণকে বলা হয় ওই মৌলের 1 গ্রাম অণু। যেমন H2SO4 এর আণবিক ওজন 98 গ্রাম, আণবিক ওজন 98 গ্রাম, সেটাকে আমরা বলি 1 গ্রাম অণু H2SO4। তাহলে 1 গ্রাম অণু H2SO4 বা 1 মোল H2SO4 মানে 98 গ্রাম H2SO4 বোঝাবে। ঠিক একই রকম ভাবে H2SO4 এর গ্রাম তুল্যাঙ্ক ভার 49 গ্রাম, তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 মানে 49 গ্রাম H2SO4 বোঝাবে। 1 গ্রাম তুল্যাঙ্ককে কিন্তু 1 মোল বলা যাবে না, 1 গ্রাম অণুকে আমরা 1 মোল বলতে হয়। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে গ্রাম তুল্যাঙ্কের মান আর গ্রাম মোলের মান বা গ্রাম অণুর মান সমান হতে পারে। যেমন HCl, যাদের n ফ্যাক্টর 1, যাদের n ফ্যাক্টর 1, যখন n ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 1, তখন গ্রাম অণু ইজ ইকুয়াল টু গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম আণবিক ওজন ইজ ইকুয়াল টু গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম তুল্যাঙ্ক ভার। গ্রাম আণবিক ওজন ইজ ইকুয়াল টু গ্রাম তুল্যাঙ্ক ভার, যাদের n ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 গ্রাম অণু H2SO4 মানে 98 গ্রাম, আর 1 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 মানে 49 গ্রাম। ব্যাপারটা বুঝে নিতে হবে। তাহলে তুল্যাঙ্ক ভার, গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা এগুলো আমরা বের করতে শিখে গেলাম। এই পরদিন আমরা দ্রবণের স্ট্রেংথ কি করে বের করতে হয়, তাদের কি রিলেশন আছে, একজন আরেকজনকে যদি প্রশমিত করে তার কি মোলারিটির সমীকরণ আছে, নরমালিটির সমীকরণ কি আছে, সেগুলো আমরা পরের দিন আশা করছি আলোচনা করতে পারবো। এবং লিমিটিং রিএজেন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এখানেই আমি ক্লাস শেষ করব। তোমাদের যদি এই ক্লাস ভালো লাগে, আবারও বলছি, তোমরা রেজোন্যান্স ওয়ার্ল্ডের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করলেই তোমরা সঙ্গে সঙ্গে ইনফরমেশন পেতে পারো। ততদিন পর্যন্ত পরবর্তী ভিডিওর অপেক্ষা করতে থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।